কমপ্লিট শাটডাউন অচল, এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে অনড় আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা। এনবিআরে অচলাবস্থায় ব্যাহত আমদানি রপ্তানি গার্মেন্টস শিল্পে এই দৈনিক ক্ষতি 25,000 কোটি টাকা, আলোচনার তাগিদ। ক্ষমতায় গেলে গণতান্ত্রিক এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি গুরুত্ব দেবে বিএনপি, সংস্কার শেষে প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেওয়ার দাবি। সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতে সংখ্যানুপাতিক নির্বাচন চায় বিভিন্ন দল, মৌলিক সংস্কার ঐক্যমত্য না হলে গণভোটের তাগিদ। চলতি বছর ডেঙ্গুতে দেশে 41 জনের মৃত্যু, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 262, পরিস্থিতি মোকাবেলায় বাড়তি প্রস্তুতি পরামর্শ। রাজধানী পল্টন, ধানমন্ডি এবং উত্তরায় পরীক্ষামূলকভাবে চলবে বুয়েটের তৈরি ই রিক্সা, পর্যায়ক্রমে বন্ধ হবে অবৈধ অটোরিক্সা। এবং যুদ্ধে নিহত ইরানের সামরিক কমান্ডার এবং বিজ্ঞানীদের জানাজায় জনসমুদ্র তেহরান, ঐক্যর ডাক জনতার, অংশ নেয়নি খামেনি। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চেয়ারম্যান আব্দুর রহমানের অপসারণের দাবিতে অনড় আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমদানি এবং রপ্তানি সেবা কার্যক্রম। আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। রোদ বৃষ্টি উপেক্ষা করে শনিবার সকাল থেকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের নানা দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চেয়ারম্যানের সম্পূর্ণ আমরা পদত্যাগের নিউজটা শাস্তির হুমকি উপেক্ষা করেই পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে রাজধানীর আগারগাঁয়ের এনবিআর ভবন ও আশপাশের সড়কে অবস্থান নেন সারা দেশ থেকে আসা কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকার চাইলে যে কোনো সময় আলোচনা হতে পারে, তবে তার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। রাজস্ব আহরণকে বাধা সৃষ্টিকারী, সরকারের রোডম্যাপে বাধা সৃষ্টিকারী, অফিসারদের উপর দমন নিপীড়ন চালানোকারী এবং সর্বদা যিনি ষড়যন্ত্রে লিপ্ত থাকে, মিডিয়াকে এক কথা বলে আমাদেরকে আবার আলোচনার নামে গোপনে গোপনে সকাল থেকে এনএসআই কর্মকর্তা পাঠায়, এই ধরনের একজন ষড়যন্ত্রকারী ব্যর্থ অযোগ্য এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোন ধরনের আলোচনার পথ খুলবে না। আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্যে। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলা চেয়ারম্যান পদে থাকলে কোনো সংস্কার সম্ভব নয় বলেও জানান সংগঠনটির সভাপতি। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে 44 জন আমলার তালিকা করা হয়েছে, তার মধ্যে তিনি এনবিআর এর বর্তমান চেয়ারম্যান 3 নম্বরে রয়েছেন। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়। চলমান আন্দোলনের ফলে কার্যত বন্ধ হয়ে গেছে সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট পরিষেবা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এদিকে পূর্ব শর্ত ছাড়া আন্দোলন কর্মসূচি থেকে সরে আসতে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সেই সঙ্গে এনবিআরে অচলাবস্থা নিরসনে সরকারকে দ্রুত বৈঠকে বসার আহ্বান জানান তারা। এই আন্দোলনে ব্যবসায়ী নেতার ইন্ধন রয়েছে, অর্থ উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিবাদও জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। জাতীয় রাজস্ব বোর্ডে অচলাবস্থার প্রেক্ষিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করেন দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। এতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও শীর্ষ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। তারা জানান, উদ্ভূত পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি, বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি ক্রেতারা। আন্দোলনের কারণে গার্মেন্টস শিল্পের প্রতিদিন প্রায় 25,000 থেকে 2600 কোটি টাকা রপ্তানি ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের। প্রতিদিন হলো 2,500 থেকে 2600 কোটি টাকার মতো, এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে।
আন্দোলনকারীরা ট্রেড ইউনিয়নের কেউ নাই জানিয়ে হঠাৎ নোটিশ দিয়ে সব প্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধের সমালোচনাও করেন ব্যবসায়ীরা। 1 মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা অর্থনীতির লাইফলাইন, সেইটা এরকম ভাবে সাফার করবে আর তারপরে বলবে যে বন্ধ করে দিলাম, তো এইটা তো কোনোদিন হতে পারে না। দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। যারা এনবিআর যারা অফিসিয়ালস তারা কিন্তু ট্রেড ইউনিয়ন নেতা নেত্রী না, তারা কিন্তু ট্রেড ইউনিয়নের মতো নোটিশ দিয়ে আপনার কর্মবিরতি পালন করতে পারে না। অচল অবস্থা নিরসনে আন্দোলন পরিহার করে উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসার তাগিদও দেন ব্যবসায়ী নেতারা। এনবিআর চেয়ারম্যানের অপসারণ চান না বলেও জানান তারা। বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় একটি দক্ষ, হয়রানিমুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে এর সার্বিক সংস্কার বা আধুনিকায়নকে সমর্থন করে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তা কোনো প্রকার সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না। সবাই সংস্কার চায় উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জনগণের সঙ্গে সম্পর্ক না থাকলে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের দায়িত্ব পেলে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করার অঙ্গীকার করেন তিনি। এদিকে দেশের অর্থনীতির উন্নয়নের পাশাপাশি প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান রুহুল কবির রিজভী। আর ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান শহীউদ্দিন চৌধুরী অ্যানি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। শনিবার সকালে সিলেটের মেন্দিবাগ পয়েন্টে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিজনেস ডায়ালগ 2025। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ক্ষমতায় গেলে গণতান্ত্রিক পরিবেশের পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দেবে বিএনপি। সবাই যাতে নির্বিঘ্নে নির্দ্বিধায় একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশে তারা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে। আমরা শুধু রাজনীতিতে গণতন্ত্রায়ন করলে তো হবে না, ব্যবসাতে একটা গণতান্ত্রিক অধিকার সকলের থাকতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে 18 মাসে 1 কোটি লোককে চাকরির সুযোগ দেওয়ার অঙ্গীকার করেন আমির খসরু। জানান, ঢেলে সাজানো হবে শিক্ষা কারিকুলাম। আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরির ওয়াদা করেছি। শিক্ষার কারিকুলাম বদলাতে হবে, বর্তমান কারিকুলাম দিয়ে নতুন বিশ্বে আমরা এগিয়ে যেতে পারব। এদিকে দলীয়ভাবে গণ অভ্যুত্থান দিবস উদযাপনের ভেন্যু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অন্তর্বর্তী সরকারকে দেশের অর্থনীতির দিকে নজর দেওয়ার পাশাপাশি সংস্কার শেষে প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন, অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবেন এবং যতটা সম্ভব যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। জনপ্রতিনিধিদের সেবক হয়ে ওঠার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করছে বলে জানান রিজভী। কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন, শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। জনপ্রতিনিধিরা হবেন মানুষের সেবক, জনগণের সেবক। এ সময় দেশবাসী শেখ হাসিনার গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের বিচার চায় বলে জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে বলে আশাবাদও জানান তিনি। প্রত্যাশার জায়গা থেকে বলতেই পারি এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে এবং জনগণের সরকারের নেতৃত্ব দিবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে 36 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা 12টায় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। তিনি জানান, 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত চলবে কর্মসূচি। এর মধ্যে 19 জুলাই জামায়াত ঘোষিত 7 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং 5 আগস্ট দেশব্যাপী গণমিছিল হবে। জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি, ঐতিহাসিক স্মৃতি, মানুষের গণ আকাঙ্ক্ষার স্মৃতিকে ধারণ করে তার বর্ষপূর্তিতে মাসব্যাপী
বাংলাদেশ জামাত ইসলামের গৃহীত কর্মসূচি 5ই আগস্ট, যেটা আমাদের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন, পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন। সেই দিন দেশব্যাপী জামাত ইসলামী গণমিছিলের আয়োজন করবে। সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে যোগ দিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে একাত্মতা জানান দলটির সঙ্গে। এছাড়া মৌলিক সংস্কারে ঐক্যমত্য পৌঁছাতে না পারলে গণভোট আয়োজনের দাবিও জানান তারা। মাহবুব তামিমের একটি প্রতিবেদন। শনিবার দুপুরে সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন এর 3 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে এনসিপি, জামায়াতের মতো অন্যান্য দলের নেতারাও যোগ দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, মৌলিক সংস্কারে ঐক্যমত্যে পৌঁছাতে না পারলে গণভোটের আয়োজন করতে হবে। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের আহ্বান জানান তিনি। যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে, যারা অপরাধে সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে। আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি, অবিলম্বে ফ্যাসিবাদীর সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সংখ্যানুপাতিক নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে একমত জামায়াত। নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আমি প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। ঐক্যবদ্ধ থাকলে আর কোন ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ, জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেয়া, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রপাগান্ডা আমাদের কিছু আসে যায় না। নির্বাচন নিয়ে যাতে জনমনে প্রশ্ন তৈরি না হয় সে ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানান বিভিন্ন দলের নেতারা। আমি বিভিন্ন সময়ে প্রত্যাশা করি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। বিগত সময়ে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন হিটলারের শাসনকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, পতিত ফ্যাসিস্টদের মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ কোনো সুস্থ ন্যারেটিভ নিয়ে মানুষের কাছে আর আসতে পারবে না। নতুন রাজনৈতিক দল এনসিপি নিয়ে তিনি বলেন, রাজনীতিতে টিকে থাকতে দলটির নেতাদের কথাবার্তায় সচেতন হতে হবে। জামায়াতকে রাজনীতির মাঠে দ্বিতীয় দল ভাবা হচ্ছে বলেও দাবি তাঁর। আওয়ামী লীগ আমার প্রায়ই মনে হয় যেটা হিটলারের অত্যাচারকে ছাড়িয়ে গেছে। ফিজিক্যাল টর্চার তো করেছেই, তার সাথে সাথে যে নৈতিকতা ধ্বংস করবার চেষ্টা করেছে এবং বহুলাংশে সফল হয়েছে। আমি মনে করি তাদের ব্যাপারে সর্বোচ্চ কঠোরতা দিয়ে, বিচক্ষণতা দিয়ে, পক্ষপাতহীনভাবে বিচার করে শাস্তি দিতে হবে। কাল ২৬ জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে বৈঠকের বিশেষ উদ্দেশ্য ছিল না। এই সময় আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ এবং উৎসব মুখর হবে বলে আশ্বস্ত করেন তিনি। আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে একটা সৌজন্য সাক্ষাৎকার দিয়েছেন, এসেছিলেন উনি, যমুনাতে এসেছিলেন, এবং এই সাক্ষাৎকারটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার। তো সেই জন্য আর কি এখানে এমন ছিল না যে এটা ওপেন করে, উনি আসছেন
ওনারা কথাবার্তা বলেছেন, তো এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। তো এখানে আসলে যদি এটা এমন অফিসিয়াল ওয়ার্কিং মিটিং হতো তাহলে সেটা অন্য বিষয়, বাট এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 262 জন আর মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছে 4877 জন। ডেঙ্গুর এমন ঊর্ধ্বমুখী প্রবণতায় হাসপাতালগুলোকে বাড়তি প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে 24 ঘন্টায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। হাসান আল মাহমুদের রিপোর্ট। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন 300 জনের কাছাকাছি। গেল কয়েক বছরের ডেঙ্গু সংক্রমণ তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2023 সালের জুন মাসে ডেঙ্গু আক্রান্ত ছিল 5,500-এর বেশি। সে বছর আক্রান্ত হয় 3 লাখের বেশি মানুষ, মৃত্যু হয় 1700। একই অবস্থা চলতি বছরও। জুনে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 5000। একই সঙ্গে ডেঙ্গুর সার্বিক সংক্রমণ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব যে কোনো বছরের তুলনায় বেশি হতে পারে। আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। বিশেষ করে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা এবং বরিশাল এই কয়েকটি জেলার পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। ডেঙ্গুর সঙ্গে সঙ্গে চিকুনগুনিয়াও বেড়ে যাওয়ার একটি ঝুঁকি আছে। ডেঙ্গুর এমন ঊর্ধ্বমুখী সংক্রমণে হাসপাতালগুলোতে বাড়তি প্রস্তুতি রাখা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গি যে নতুন গাইডলাইন আছে এটা খুব গভর্নমেন্টের পক্ষ থেকে ডিসেমিনেট করে ডাক্তারদেরকে ট্রেনিং করানো, যে ডেঙ্গু সেলগুলো আছে সেগুলোকে অপারেশনাল করে ফেলা, প্রয়োজন মাফিক একটার পর একটা যেন ওপেন করা যায় বা আপটেক করতে পারে, আর মানুষকে সচেতন করা যে ডেঙ্গি বাড়লে বাসায় চিকিৎসাটা কি হবে এবং হাসপাতালে কখন আসতে হবে। একই সঙ্গে করোনা ও চিকুনগুনিয়ার সংক্রমণে দেখা দিয়েছে জটিলতা। এই অবস্থায় যে কোনো উপসর্গে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। চিকুনগুনিয়ায় যেটা হয় যে একদম জয়েন্ট পেইনটা অনেক বেশি হয়, গিরাগুলো ফুলে যায়, পা হাত গিরা ফুলে যায়, অনেক ব্যথা হয়, এটা খুবই কষ্টকর। কিন্তু আদারওয়াইজ চিকুনগুনিয়া যেমন খুব প্ল্যাটিলেট কমে যাওয়া বা খুব প্রেশার কমানো এগুলো তেমন হয় না। কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটাকে প্রথমেই আলাদা করে ফেলা খুব জরুরি, কারণ জ্বর থাকা অবস্থায় ডেঙ্গি প্রবলেম করে খুবই কম, জ্বর চলে যাওয়ার পরে ক্রিটিক্যাল ফেজ শুরু হলে তখন মেইন বার্ডেন। তো এই পর্যায়টা সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় হাসপাতালে এসে চিকিৎসা করতে হয়। তবে ডেঙ্গুর সংক্রমণ কমাতে এডিস মশার বংশবিস্তার রোধের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর সড়কে ক্যান্সার হিসেবে পরিচিত অটোরিকশা, যার কবলে পড়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। তবে এবারের পর থেকে রেহাই পেতে যাচ্ছে নগরবাসী। রাজধানীর সড়কে চালু হচ্ছে ই রিকশা, যেখানে থাকবে প্রশিক্ষণপ্রাপ্ত চালক। শাহাদাত নিশাতের একটি রিপোর্ট। রাজধানীর অলিগলি থেকে শুরু করে মহাসড়কেও চলাচল করছে অটোরিকশা। চালকদের অদক্ষতা এবং ধীরগতির বাহন হওয়ায় সৃষ্টি হয় যানজট। এবার এর থেকে মুক্তি পেতে যাচ্ছে রাজধানীবাসী। আগস্ট মাস থেকে চালু হতে যাচ্ছে ই রিকশা, যেখানে রিকশা চালকের থাকবে লাইসেন্স ও প্রশিক্ষণপ্রাপ্ত। কিউআর স্ক্যানার থাকবে রিকশায়, যেখানে যুক্ত থাকবে চালকের সব তথ্য। শনিবার সকালে নগর ভবনে ই রিকশার মডেলের উপস্থাপন ও প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকা উত্তর সিটির প্রশাসক জানান, পর্যায়ক্রমে উঠিয়ে ফেলা হবে ধীরগতির বাহন, পরিকল্পিতভাবে চলবে ই রিকশা। এসব রিকশার থাকবে নির্দিষ্ট চার্জিং পয়েন্ট। অন্য যে রিকশাগুলো যেগুলো আসলে অনুমোদিত না এই দুই জোনে, সেগুলোদেরকে আমরা গ্র্যাজুয়ালি সরাবো। মানে এগুলো না যে হেভি এভিকশন ড্রাইভ দিয়ে পরশু দিন এখান থেকে সরিয়ে দিতে হবে তা না। গ্র্যাজুয়ালি এই নতুন রিকশাগুলো যারা কিনবেন তারা মার্কেটে নামতে থাকবেন এবং অন্য রিকশাগুলো গ্র্যাজুয়ালি এখান থেকে ফেজ আউট হবে। সেটা পুরো ফেজিং আউটটা একদম সায়েন্টিফিক এবং গ্র্যাজুয়াল প্রসিডিউর শুরু করবো, কোনো জোর জবরদস্তির মধ্যে আমরা যাব না। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, আপাতত পরীক্ষামূলকভাবে চলবে 2 সিটির 2 জোন, পল্টন, ধানমন্ডি ও উত্তরাতে। অঞ্চল 1-2 সিটিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা, এই 2টা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। রিকশা অ্যাপের মাধ্যমে যুক্ত করা হবে পুরো প্রক্রিয়া, যেখানে কোনো ভোগান্তি ছাড়াই চালকরা নিতে পারবে লাইসেন্স। একই সাথে যত্রতত্র নয়, নির্দিষ্ট সংখ্যক ই রিকশা জোন ভিত্তিক চলাচল করবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে এবং
এটার এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হয়, ঘুষ চাওয়া হয়, কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থায় যাওয়া হয়, এটা আর থাকবে না। এই রিকশার দাম হবে 2 লাখ টাকার মধ্যে। আগস্ট থেকে পরীক্ষামূলক চালু হলেও পর্যায়ক্রমে চালু হবে সব জায়গায়। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। জাতীয় সম্পদ এবং সার্বভৌমত্ব রক্ষায় 4 দফা দাবিতে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ ব্যানারে ঢাকা থেকে শুরু হওয়া বাম জোটের রোড মার্চ চট্টগ্রাম পৌঁছেছে। শনিবার বিকেল 3টার দিকে রোড মার্চটি চট্টগ্রাম পৌঁছায়। এ সময় বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করার উদ্যোগ, রাখাইনে তথাকথিত মানবিক করিডোর এবং স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর অপচেষ্টা অবিলম্বে বন্ধের দাবি জানান নেতাকর্মীরা। চট্টগ্রাম বন্দরের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এই কর্মসূচি।